হালকা শীতের সময় আবহাওয়া বেশ মনোরম থাকে। সকালের দিকে হালকা কুয়াশা চারিপাশে মোহময় করে তোলে, আর ঠান্ডা হাওয়ায় যেন শরীরকে সতেজ করে। রোদ ওঠার সাথে সাথে কুয়াশাও কমে যায় এবং হালকা উষ্ণতার অনুভূতি তৈরি হয়। বিকেলের দিকে হিমেল হাওয়ার সাথে রোদ মাখা পরিবেশ মনকে প্রশান্ত করে। রুমের জানালার দিকে মুখ করে চেয়ারে বসে আছে জামশেদ। চোখের চশমা আঙুল দিয়ে ঠেলে হাতে থাকা কাগজপত্র নাড়াচাড়া করছে। কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে খুব মনোযোগ সহকারে কাগজগুলো দেখছেন। ধোয়া ওঠা গরম কাপ চোখের সামনে দৃশ্যমান হতে ঘাড় বাঁকালেন। তিশা হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাতে তার চায়ের কাপ। তিশা অরুর ছোট চাচুর বড় মেয়ে, আর ছোট মেয়ে নাম তুবা। তিশাকে দেখে জামশেদ সন্তোষ হাসলেন। কাগজপত্র গুছিয়ে চায়ের কাপে হাত দিতে নিলেই কাপে এক চুমুক দিয়ে তৃপ্তি হেসে বললেন, বরাবরের মতো ভালো বানিয়েছো। তুবা কি এখনো গাল ফুলিয়ে আছে? বসে নেই, শুয়ে আছে কম্বল দিয়ে আপাত মস্তক থেকে। বলেছে আজ স্কুলে যাবে না, কাউকে ডাকতে নিষেধ করেছে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। যেখানে ওরুকে ছাড়া আমাদের কারো ভালো লাগছে না, সেখানে তুবা তো ছোট। তিশা আর অরু সমবয়সী, দুজন একসাথে কত খুনসুটি করতো 3 বেলা। তিশা আর অরু সমবয়সী, দুজন একসাথে কত খুনসুটি করতো। 3 বোন মিলে দুষ্টুমি করে পুরো বাড়ি মাতিয়ে রাখতো। বড় চাচার মেয়ে ওদের সাথে তেমন মিশতো না, মায়ের মতো অহংকারী। 2-1 বাদে শেখ বাড়িতে অরুকে সবাই ভালোবাসে। মেয়েটা বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে একটিবারও যোগাযোগ করেনি। শেখ বাড়ি থেকে কেউ ফোন করলে ফোন রিসিভ করতো না। বাড়ির লোকেদের উপর চাপা অভিমান পোষণ করে আছে মেয়েটা। সবাই বুঝতে পারে আজকে তুবা বায়না ধরেছে অরুর সাথে দেখা করতে যাবে। এভাবে হুট করে কারো বাড়িতে তো আর যাওয়া যায় না, সেই জন্য ভেবেছে ফোন করে অরুর সাথে ছোট্ট তুবার কথা বলিয়ে দিবে। কিন্তু সেটা হলো কোথায়? অরু তো ফোন তুলছে না, তাই ছোট্ট তুবা রাগ করে আছে, কারোর সাথে কথা বলছে না। চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিয়ে জামশেদ গম্ভীর ভাবে বলে উঠলেন, জানিস তিশা, অরু ঠিক তার মায়ের স্বভাব পেয়েছে। অরুর মা সবসময় নিজের মর্জিতে চলতে পছন্দ করত, নিজের কথা কাজকর্মকে সঠিক বলে ভাবত। যতক্ষণ না বড়সড় একটা ধাক্কা খেত ততক্ষণ পর্যন্ত সম্মতি ফিরত না। আমি বোঝালেও কাজ হতো না। আমার মেয়েটা তার মায়ের মতো হয়েছে। জীবনে ধাক্কা না খেলে শোধরাবার মেয়ে সে নয়। তবে অরুর উরুদচণ্ডী দর্শিপানা অবুজ বাচ্চা মুখে প্রশ্রয় দিয়ে বাবা হিসাবে মেয়ের ক্ষতি চাইনি বলেই অরুর ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা দিয়েছি। হয়তো এখন আমার উপর রেগে আছে, কিন্তু ভবিষ্যতে অরু বুঝতে পারবে বাবা মা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। তোমার উপর আমার বিশ্বাস আছে চাচা, তুমি অরুর খারাপ কখনোই চাইবে না। শুধু ছেলে, পূর্বে বিবাহিত, তার উপর 1 বাচ্চার বাবা। তার সাথে অরুর বিয়েটা মেনে নিতে পারছি না। জানি না অরু কীভাবে মানতে পারছে। এমনটা না করলে হতো না। দেশে কি ছেলের অভাব আছে? আমাদের অরুর জন্য কি ভালো ছেলের অভাব হতো? জামশেদ প্রত্যুত্তর কিছু বললেন না। ছোট কোণে রহস্যময় হাসি ফুটিয়ে চুপচাপ চা শেষ করলেন। রাহাত বাজারের পথ ধরে হাঁটছে। একটা পার্সেল এসেছে জামশেদের নামে। এইটা সেটা নিয়ে আসার জন্য যাচ্ছে। জামশেদ নিজেই যেতে চেয়েছিলেন, কিন্তু রাহাত বলেছে সে এখন বাজারে যাচ্ছে। কোথায়, কার দোকানে পার্সেল এসেছে ঠিকানা বললে সে নিয়ে আসবে। জামশেদ ঠিকানা বলে দিয়েছেন। সেই পার্সেল আনার উদ্দেশ্যে এখন হাঁটছে সে। কিছু দূর যেতেই রাহাত দাঁড়িয়ে পড়লো। ঘাড় ঘুরিয়ে একবার পেছনে ফিরল, না কেউ নেই। রাহাত আবার হাঁটা শুরু করলো। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিয়েছে কেউ তাকে অনুসরণ করছে। রাত সাবধান হয়ে গেল। হেঁটে বাজারের পথ পরিবর্তন করে অন্য পথে ধরে হাঁটতে লাগলো। মনে হচ্ছে কেউ তার নিকট পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটছে। রাত উপলব্ধি করতে পারছে কেউ তার ঘাড়ের দিকে হাত নিয়ে আসছে। আস্তে আস্তে হাঁটার মাঝে একসময় হঠাৎ করে পেছনে ফিরে তাকায় কে আছে না দেখেই অনুমানকৃত বাড়ন্ত হাত ধরে খোলা রাস্তায় দেয়ালের সঙ্গে আগন্তুককে শক্ত করে চেপেই তোলো। আগুন মুষ্টিবদ্ধ করে ঘুষিয়ে দিতে উদ্যত হলে কঠিন দৃষ্টিতে চেয়ে আগন্তুকের মুখশ্রী নজরে পড়তে সহসা স্ত্রীয় চোখ মুখের অভিব্যক্তি বদলে গেল। একটা মেয়ে চোখ মুখ খেছে নিঃশ্বাস আটকে কাজমোচা করে দাঁড়িয়ে আছে। রাহাত কপাল খুঁচকে ফেলল। কি এই মেয়ে? কখনো দেখেছে বলে তো মনে পড়ছে না। রাহাত মেয়েটিকে দেয়ালের সঙ্গে চেপে ধরে গম্ভীর কণ্ঠে চিস করল, কে তুমি? আমাকে ফলো করছিলে কেন? মেয়েটি প্রথমে এক চোখ খুলল। রাহাতের সন্ধি চক্ষু জোরে নজর রেখে অপর চোখটাও খুলল। ভুবন ফুলানো হাসি দিয়ে জানায়,
আমি মিষ্টি, অরুর বান্ধবী। মাঝে মাঝে আপনাদের বাড়িতে অরুর সাথে যেতাম। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মেয়েটার কথায় চটপট ভাব বুঝে যাচ্ছে, খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। রাহাত সুকুচকে তাকিয়ে থাকলো কিয়ত পরিমাণ। ওর সাথে প্রায় তার এক বান্ধবী আসতো, তবে মেয়েটাকে সামনাসামনি ভালো করে দেখেনি, সেই জন্য হয়তো চেহারা মনে নেই। অরুর বান্ধবী ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ফলো কেন করছো? মাসখানেক ধরে কেউ আমাকে ফলো করছিল, সেই মানুষটা তুমি নাকি? মিষ্টি উৎফুল্ল চিলতে সরল গলায় জবাব দিল, জি, আমি ছিলাম। আপনাকে আমার ভালো লাগে, তাই ফলো করি। ইভেন ইন ফিউচারেও করব। রাত হতভম্ব হয়ে গেল। মিষ্টিকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ায় ফিউজে গমগমে গলায় বলে, কাউকে ফলো করা মারাত্মক অপরাধ, সেটা আমি হলে আরো ভয়ঙ্কর। শোনো মেয়ে, বেশি বাড়াবাড়ি করবে না, আর কোনোদিন আমায় ফলো করতে যেন না দেখি। মিষ্টি শুনল না, একটু এগিয়ে রাহাতের মুখোমুখি হয়ে দৃঢ় কঞ্চে বলল, অন্য কাউকে ফলো করতে যাব কোন দুঃখে? আমি তো শুধু আপনাকে ফলো করব। আপনি যেখানে যাবেন সেখানে আপনার পিছু নিব। প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গোপনীয় জায়গায় গেলে কি সেখানেও যাবে? রাহাত ইচ্ছে করে মিষ্টিকে লজ্জা দিতে এরকম একটা কথা বলল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। মিষ্টির মুখ বিরল স্বাভাবিক, তার মুখশ্রুতি লজ্জা ছিটে ফোটাও নেই। উল্টো তাকে দেখে মনে হচ্ছে কথাটা বলে সে খুশি হয়েছে। রাত আশ্চর্য হয়ে বোকা বনে গেল। রাতকে অবাকের চরম সীমানায় পৌঁছে দিয়ে মিষ্টি উচ্ছ্বাসিত কঞ্চে বলল, অবশ্যই যাব। এটার থেকেও কোনো গোপনীয় স্থান থাকতে আমি যেতে রাজি আছি, শুধু আপনি সাথে থাকলেই হবে। রাতের ইচ্ছে করছে মিষ্টিকে ঠাটে একটা থাপ্পড় মারতে। এই অরুণচন্দ্রী বাঁচার মেয়েটা কি জানে সে কার সামনে দাঁড়িয়ে কথা বলছে, কাকে কি বলছে? পরিচয় জানলে তৎক্ষণাৎ লেজ গুটিয়ে পালাবে। কড়া গলায় শাসিয়ে চেঁচিয়ে বলে উঠল, তুমি তো দেখছি ভারী অসভ্য মেয়ে। বেয়াদবি আমি একদম বরদাস্ত করি না। আমার আশেপাশে তোমাকে যেন আর না দেখি। মিষ্টি কোনো ভাবান্তর ঘটল না, নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, ভবিষ্যতে আমাকে তো আপনার সহ্য করতেই হবে, সেই জন্য এখন থেকে আস্তে ধীরে অভ্যেস করে নেওয়া ভালো। আর এভাবে আপনার আশেপাশে থাকার কোনো ইচ্ছা আমার নেই। আমি তো সোজা আপনার বেডরুমে থাকতে চাই। নিজ বক্তব্য শেষ করে মিষ্টি ভোদর দিয়ে রাহাতের সামনে থেকে চলে গেল, একেবারে রাহাতের দৃষ্টি সীমানার বাইরে গিয়ে তবেই ক্ষান্ত হয়েছে সে। এদিকে রাত ভ্যাবাচাকা খেয়ে ভ্যাবলা কান্তের ন্যায় ঠায় দাঁড়িয়ে রয়েছে, পলক পড়ছে না। মস্তিষ্ক জুড়ে বারংবার বাড়ি খাচ্ছে কথাগুলো। মিষ্টির কথাগুলো শুনে মাথা ঘোরাতে শুরু করেছে। এক্ষুনি কি বলে গেল মেয়েটা? অরু রান্নাঘরে সায়রার পাশে দাঁড়িয়ে আছে, কেউ ডাকেনি, নিচ থেকে এসেছে। কতক্ষণ আর একা একা বদ্ধ কক্ষে নিজেকে গুটিয়ে রাখতে ভালো লাগে। অরুকে দেখে সায়রা অধর প্রসারিত করে কিঞ্চিত মুচকি হাসলেন। অরুর অধরে হাসি নেই, চোখ মুখ অন্ধকার করে রেখেছে। সায়রা নরম কণ্ঠে শুধলেন, তোমার কি মন খারাপ অরু? তরু ম্লান চোখে তাকায়, নিষ্প্রভ গলায় বলে, মন খারাপ তো ইদানিং সব সময় থাকে, এ আর নতুন কি? সায়রা কিছু বললেন না। অরুর ইঙ্গিত তিনি বুঝতে পেরেছেন। রুবিনাকে উদ্দেশ্য করে বললেন, আটা রাখো, আগে আমাকে ফ্রিজ থেকে দুটো ডিম এনে দাও। রুবিনা আটা মাখাচ্ছিলেন, রুটি বানাবেন। তিনি উঠতে চাইলেন, অরু বাধা প্রদান করে ধিমি স্বরে বলে উঠল, আপনাকে যেতে হবে না, আমি নিয়ে আসছি। রুবিনা মাথা নাড়ালেন। সায়র খুশি হলেন। আস্তে আস্তে মেয়েটার সাথে জড়তা সংকোচ কমে যাচ্ছে। রুবিনা মাথা নাড়লেন, সায়রা খুশি হলেন। আস্তে আস্তে মেয়েটার জড়তার সংকোচ কমে যাচ্ছে। অরু ফ্রিজ থেকে ডিম বের করে এনে দিল। পাশে ধরে চুপচাপ রান্না করা দেখতে থাকলো। ডাবল চকলেট বিস্কিটের মধ্যকার ক্রিম চাটতে চাটতে টুটুল রান্না করে হুক্কি দিল। এদিক ওদিক গোল গোল চোখে চেয়ে অরুর কাছে গেল, এক হাতে অরুর পা জড়িয়ে ধরে। অরু ভ্রু কুঞ্চিত করে থাকা টুটুলকে দেখে এতক্ষণে গোমরা মুখে এক ফালি রোদের হাসির ঝলক দেখা যায়। ছোট্ট হাতটা মুঠোয় পুড়ে কোমর বাকি কিছুটা নিচু হয়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার? ক্রিম দিয়ে তো পুরো মুখ মাখামাখি অবস্থা করে ফেলেছো। এভাবে কেউ বিস্কিট খায়? টুটুল ক্রিম লাগা দন্ত পাত্রে বের করে চমৎকার হাসলা। অরুর গালে চুপ করে একটা চুমু দিয়ে বলল, সুন্দর আম্মু, আব্বু তোমাকে ডাকছে। গুটি গুটি কদমে রুমে এসে হাজির হয় অরু। মূর্তি নাশানন্দে করে পারফিউমের মিষ্টি ঘ্রাণ প্রবেশ করে। অরু চোখ বুঝে টেনে নিল সেই ঘ্রাণ। ঘ্রাণে কেমন সতেজতা মিশে আছে। হ্যাভেন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে।
মিস্টার পারফেক্ট বাবু হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, বর্তমানে চুল সেট করছে। দর্পণের অরুর মুখ বিরল পর্যবেক্ষণ করে বাঁকা হাসলো, গম্ভীর কণ্ঠে ডাকলো, কাছে আসো, কথা আছে। অরু চমকে ওঠে, অবচেতন দৃষ্টি নিক্ষেপ করতে হ্যাভেন তাড়া দিল। কি বলেছি শুনতে পাওনি? অরু মুখ বাংলার পাঁচ বানিয়ে এগিয়ে আসে, হ্যাভেন থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। বলুন। হ্যাভেন ফোন এগিয়ে দেয়, আদেশের স্বরে বলে, তোমার বাবা ফোন করেছিলেন, ফোন ধরনি কেন? তুমি ফোন না ধরে চিন্তিত হয়ে আমাকে কল করেছেন। অন্যদের সঙ্গে কথা না বলো, অ্যাটলিস্ট তোমার বাবার সাথে কথা বলা উচিত। বয়স্ক মানুষ, তোমার আচরণে তিনি কষ্ট পাচ্ছেন। বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের সব, বাবার বাড়ির সাথে কোনো সম্পর্ক থাকে না। বেয়াদবি বেশি হয়ে যাচ্ছে ওরু, মেজাজ খারাপ করবে না। আমার রাগ বাড়ালে তোমার ক্ষতি। যা বলছি শোনো, কথা বলো তোমার বাবার সাথে। ধমকে অরু মৃদু কেঁপে উঠছে, কান্না পাচ্ছে ভীষণ। এরকম জোর জবরদস্তি ভালো লাগছে না। রাগ করলে রাগ দেখানো আর ভাঙানোর মানুষ নেই। ঠোঁট কামড়ে ধরে পলক ঝাপটায়। এই বজত সামনে কিছুতে নিজের চোখের পানি আসতে দিবে না। বাধ্য হয়ে ফোন নিল, পা বাড়ায় বারান্দার উদ্দেশ্যে। জামশেদ লাইনে ছিলেন। এতক্ষণ মেয়ে আর জামাইয়ের কথোপকথন শুনেছেন। ওর কথা শুনে উপলব্ধি করতে পারছে মেয়েটা ভালো নেই। শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছে। সাথে এটাও বুঝতে পারছেন হ্যাভেনকে এখনও ওরু মেনে নিতে পারেনি। না মেনে নেওয়াটা স্বাভাবিক। ওরু ক্রন্দন মিশ্রিত গলায় বলে উঠল, হ্যালো। জামশেদ লম্বা শ্বাস টেনে চোখ বন্ধ করে ফেলেন। অমনি কুচকানো খসখসে অমসৃণ গাল বেয়ে দুফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল। 1 সপ্তাহ পরে তার মায়ের মিষ্টি কণ্ঠ শুনতে পেলেন তিনি। কত মিস করেছেন তার অভিমানিনী চঞ্চল মায়ের সুরেলা ডাক। চশমা খুলে ছটপট চোখের অশ্রু মুছে নিলেন। প্রফুল্ল সজীব হেসে শুধলেন, আমার মা কি খুব বেশি অভিমান করে আছে তার আব্বুর উপর? ওর হাত দিয়ে মুখ চেপে ধরে। কান্নাগুলো দলা হয়ে কুণ্ডলি পাকিয়ে আছে, কণ্ঠনালী ভেদ করে বের হতে পারছে না। হয়তো ওরু বের হতে দিতে চাচ্ছে না। ওরু নিশ্চুপ থাকা জামশেদের কষ্ট দ্বিগুণ বৃদ্ধি করে দিচ্ছে। আকুতি নিয়ে পুনরায় বলেন, অভিমান ভুলে কি একটিবার আব্বুর সাথে কথা বলা যায় না? কতদিন তোমার মুখে আব্বু ডাক শুনি না। মনে হচ্ছে 1000 যুগ ধরে তোমাকে দেখি না, তোমার কণ্ঠস্বর শুনতে পাই না। অরু এবার শব্দ করে কেঁদে উঠল। অরু এই ভয়টি পাচ্ছিল। ও জানতো বাবার মায়াভরা কণ্ঠ একবার শুনলে যত অভিমান অভিযোগ থাকলেও অরু নিজেকে আটকাতে পারবেন। ফুপিয়ে কেঁদে উঠে ভাঙা গলা উচ্চারণ করল, আব্বু। জামশেদ উদ্বিগ্ন কণ্ঠে তাড়াতাড়ি উত্তর দিলেন, জি মা, এই তো আমি। কাঁদে না মা, আব্বুর কষ্ট হচ্ছে তো। আমি তোমার কাছে যাব আব্বু। হ্যাভেনকে বলো, সে তোমাকে নিয়ে আসবে। উনি যেতে দিবেন? জামশেদ আশ্বস্ত করে জানান, অবশ্যই। তোমাদের খুব মিস করেছি আব্বু। আমরাও। তুবা তো আজ অনেক কেঁদেছে তোমার জন্য। তুবা কোথায়? ঘুমাচ্ছে। দীর্ঘক্ষণ বাবা মেয়ের মান অভিমান দুষ্টু মিষ্টি কথা চলল। কথা শেষ করে নাক টানতে টানতে রুমে আসে অরু। বেখেলে হাঁটতে গিয়ে পুরুষ হলে প্রশস্ত শক্ত বুকের সঙ্গে ধাক্কাই খায়। অরু চমকে সহসা পিছিয়ে যায়। নজর অন্যদিকে রেখে হ্যাভেনের নিকট ফোন এগিয়ে দেয়। হ্যাভেন ফোন পকেটে রেখে দিল। বুকে হাত গুজে সিনা টান টান করে সটান্ত হয়ে দাঁড়ায়। আগে বললে একটা বড়সড় ড্রামের ব্যবস্থা করে দিতাম। অরু হতবিহ্বল অক্ষিপটে ফ্যাল ফ্যাল করে থাকায় হ্যাভেনের আকস্মিক কথা তার বোধগম্য হচ্ছে না। কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। যেভাবে কান্না করছিলে, নাকের জল চোখের জল মিলে আমার এই বিশাল বাড়িটা আরেকটু হলে ডুবে যেত। আমি সর্বদা দায়িত্ববান আর সচেতন মানুষ। কান্না করার পূর্বে আমাকে ইনফর্ম করবেন। জল জমা করার জন্য পাত্রের ব্যবস্থা করে রাখবো। ওর ফুস করে নিঃশ্বাস ছাড়লো, বিরক্ত কণ্ঠে বলল, আবার শুরু করে দিয়েছেন আপনার আলতু ফালতু কথাবার্তা। নিগুড়ো চাহনিতে ভরাট স্বরে বলল, মিথ্যা বলেছে? আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না তোমার চোখে এত জল কোত্থেকে উদয় হয়? চোখে কি মহাসমুদ্র চাষ করো নাকি? হ্যাঁ শুনুন, আমি বাড়ি যেতে চাই। আব্বু বলেছে আপনাকে বলতে। কতদিনের জন্য? ওর ভরকে গেল, থমথমে মুখে বলল, থাকবো না, দেখা করে চলে আসবো। হ্যাভেন ছোট কামড়ে মিচিমিটি হাসল। ওর কথাটা পছন্দ হয়েছে। তুমি থাকতে চাইলে আমি দিতাম না। হ্যাভেনের শান্ত জবাব। ওরু কেন? হ্যাভেন ভাবলেশীন ভাবে জবাব দিল, শীতের দিনে বিয়ে করেছে কি বলছে না থাকার জন্য? ওরু নাক মুখ বিকৃত করল। কি অসভ্য লোক। হ্যাভেন রুম ত্যাগ করতে উদ্যত হয়। তখনই পেছন থেকে একরাশ দ্বিধা সমেত ওরু ডেকে উঠছে, একটা কথা জানার ছিল।
সহসা গ্রীবা বাঁকা হ্যাভেন চোখের পলকে একদম অরুর কাছে ঘেঁষে মুখোমুখি হয়ে এসে দাঁড়ায়। অরুর চকিতে তাকালো। হ্যাভেনের ঠিক করা শার্টের কলার পুনরায় ঠিক করে ব্যাগের গলায় সুতো হয়। বলো। অরু ছিটকে কিছুটা দূরে সরে দাঁড়ালো, খিটখিটে মেজাজে জানতে চায়। যতদূর মনে পড়ছে আমি কালকে সোফায় বসেছিলাম, খাটে গিয়েছিলাম কখন? শয়তানি হেসে দুঃখী মুখ করে জানায়, মাথায় স্ট্রোক কি ঢিলা হয়ে গেছে? আমার এত সুন্দর গুড লুকিং ফেস থেকে তুমি রাতে দেওয়ানো হয়ে গিয়েছিলে, আমার সাথে ডলাডলি শুরু করে দিয়েছিলে। আমি এতবার বলার পরেও আমার কথা আমলে নাওনি। কতবার বললাম ওরু এবার আমার ইজ্জত হরণ করো না, কিন্তু তুমি শুনলে না। সারা রাত আমার সাথে চিপকা চিপকি করেছ, বেশি মাতাল ছিলে, তাই কখন ঘুমিয়ে পড়েছিলে টেরি পাওনি। ভাগ্যিস ঘুমিয়েছিলে, নয়তো আজ বউয়ের হাতে ধর্ষণের শিকার হতাম। জনসম্মুখে মুখ দেখাতে পারতাম না। আমি ভীষণ দায়িত্বশীল পুরুষ, মানবতার খাতিরে তোমাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়েছিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্ষান্ত হলো। নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ওরুর দিকে তাকায়। অরু হতভম্ব নেত্রটা চ্যাপ করে ওর দিকেই তাকিয়ে আছে। অরুকে জ্বালানো আর রাতে যে হ্যাভেন নিজে থেকে বুকে জড়িয়ে আরামে ঘুমিয়েছিল সেটা গোপনে রাখতে এসব বলছে, নয়তো এই ধানি লঙ্কা কুরুক্ষেত্র বানিয়ে ছাড়বে। অরু অবিশ্বাসের স্বরে চেঁচিয়ে বলল, মিথ্যুক! আমি কি নেশা করেছিলাম যে মাতাল হব আমি? আপনার কথা আমি বিশ্বাস করি না, আর সেরকম টাইপের মেয়েও না আমি। আপনি একজন বাহানাবাজ, যখন তখন সুযোগ খুঁজেন আমায় টাচ করার। আমার আবছা আবছা মনে আছে আমার মাথা ঘোরাচ্ছিল, আপনি আমায় খাটে শোয়ানোর পর শক্তপোক্ত কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি। কিন্তু সকালে ঘুম ভাঙার পর দেখতে পাই আপনি আমাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে রেখেছেন। চাপা মারার জায়গা পান না। হ্যাভেনও বাড়ি কি নিঃশ্বাস ছাড়লো গমগমে গলায় বলে, এই হলো মেয়ে মানুষ, যাই হয়ে যাক নিজের দোষ স্বীকার করবে না। ওটা শক্ত কোলবালিশ না, ওটা আমি ছিলাম, আর আমি তো তোমাকে বাঁচিয়েছিলাম। আমার প্রতি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। অরু সরু চোখে চেয়ে জিজ্ঞেস করে, আমার কি এমন হয়েছিল যে আপনাকে বাঁচাতে হয়েছে? 80 বছরের বুড়ির মতো ঠকঠক করে কাঁপছিলে। আমি না থাকলে তোমাকে উষ্ণতা কে দিত? এরকম ঠান্ডা বরে দেখলে যে কেউ মৃত বলে ঘোষণা করতাম। কি করে বাঁচালেন? বলবো? লজ্জা পাবে না তো? অরু বিরক্তি দৃষ্টিতে তিরিক্ষি মেজাজে বলে, খেয়ালি না করে বলুন। হ্যাভেন অরুর কানের কাছে মুখ ফিসফিস করে আওড়ালো, আমার সে নিনজা টেকনিক শরীর গরম করে। বাড়ির মেন গেটের সামনে বড়সড় একটা প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভিং সিটে সাহেব বসে আছে। সাহেব একধারে গাড়ির চিটচিট হর্ন বাজিয়ে চলেছে। এভাবে বিরতিহীন হর্ন বাজানোর ফলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষ সাহেবের দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করছে। যেতে যেতে বড়লোক বাড়ির বিগড়ে যাওয়া ছেলে ফাজিল কত শত উপাধি দিচ্ছে বিড়বিড় করে। সাহেবের এতে কোনো বিক্ষেপ নেই, ভেঙচে গেলে তাদের কথা শুনেও না শোনার ভান করে নিজের কাজে অটল রইল সে। লোকের কথা পাত্তা সে কোনো কালই দেয় না। সায়র হর্ন বাজানো বন্ধ করে হাঁক ছেড়ে ডাকল, ভাবি ফার্স্ট। আর কতক্ষণ ওয়েট করতে হবে? ওদিক থেকে আসা কোনো উত্তর পাওয়া গেল না। সায়র গাড়ির ছোট জানলা দিয়ে মাথা বের করে গেটের দিকে উঁকি দিল। অরুর আসার কোনো নামগন্ধ নেই। অরু ভার্সিটি যাবে। হ্যাভেন সায়রকে বলেছে অরুকে ভার্সিটি পৌঁছে দিতে, কারণ দুজনে ভার্সিটি পাশাপাশি। বাড়িতে সায়রের সাথে অরুর কথা হয়েছে, জানতে পারে সায়র অরুর সিনিয়র। এই কয়েকদিনে টুকটাক কথা বলার মাধ্যমে দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। অরু দেরি দেখে সায়র দুর্বোধ হেসে আপন মনে পিড়পিড়ায়। আজ তো ক্লাসে ঢুকে স্যারকে বলতেই হবে আমি ইচ্ছে করে দেরি করিনি স্যার। দেরি হয়েছে কারণ আমার ভাবি আমাকে সময় মতো ছাড়েনি। সায়রের ভাবনার মাঝে অরু চলে আসে। সায়রের চোখের সামনে এক হাত নাড়িয়ে মনোযোগ পাওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ সায়রের সম্বিত ফিরল। গাড়ির দরজা খুলে গোমরা মুখে জানতে চাইল, লেট হয়েছে কেন? অরু সিটে বসে পড়ল। সিট বেল্ট লাগাতে লাগাতে স্মিত হেসে ছুটল। এত অধৈর্য হয়েছিলেন কেন? সায়র হেসে গাড়ি স্টার্ট দিল, কিছু বলল না। অরু নিজেই পুনরায় বলল, আপনার অঙ্কিতাকে দেখার খুব তাড়া বুঝি? সায়রের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। অঙ্কিতার কথা অরুকে বলেছে সে লজ্জা পাওয়ার ভান করে বলল, এভাবে বলো না ভাবি, হৃদয়ের নিভে যাওয়া দহন জ্বলে ওঠে। আপনি মনের কথা অঙ্কিতাকে জানিয়েছেন? জানিয়েছি মানে? সেই নবীন বরণের দিন থেকে পিছে পড়ে আছি। মেয়েটার অ্যাটিটিউড অনেক, ঠিক মতো কথাই বলে না।
অরু তপ্ত শ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে জানালো, কাউকে আপন করে পেতে চাইলে প্রচুর ধৈর্য শক্তির প্রয়োজন হয়, নয়তো পছন্দের মানুষটার নাগাল পাওয়া সম্ভব না। সাহেব ঠোঁট উল্টে জবাব দিল, অন্যদের মতো আমার এত ধৈর্য নেই। ইচ্ছে করছে অঙ্কিতাকে বিয়ে করে এখনই বাসর করে ফেলি। অরু ভাবলা কাঞ্চের ন্যায় চোখ বড় বড় করে তাকায়, চোখ দুটো যেন কোটচের বেরিয়ে আসবে। অবাক লোচনে চেয়ে থাকলো কিয়ৎকট জোর প্রসারিত করে কিছু বলতে চেয়েও পারলো না। থমথমে মুখে চেয়ে রইল, থমথমে মুখে চুপ করে বসে রইল। অরু উৎকণ্ঠিত হয়ে মনে মনে ভাবে, যেমন বড় ভাই তেমন তার ছোট ভাই, কারো থেকে কেউ কম না। এদের মস্তিষ্কে সারাক্ষণ এইসব উল্টাপাল্টা চিন্তা ঘুরতে থাকে। ছ্যা। অরু অগোছালো ভাবনার মাঝে গাড়ি থামালো সায়র। গাড়ির ঝাঁকিতে অরু চমকে উঠল। সায়রের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। অরুর চাহনির অর্থ বুঝতে পেরে সায়র হালকা অস্বস্তি নিয়ে বলে, অঙ্কিতা। অরু তাকায় সায়রের ইশারাকৃত জায়গায়। ফুটপাতে গাড়ির আশায় ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে সায়রের চ্যান্টস। বারবার হাত ঘড়ির দিকে তাকে সময় দেখছে। অঙ্কিতা আপাত মস্তক পর্যবেক্ষণ করলো। অরু মেয়েটা দেখতে ভালোই সুন্দরী। সায়র গাড়ি জানালা খুলে মাথা বের করে ঠোঁট পাকিয়ে হেসে চেঁচিয়ে বললা, জানতুস আমার জন্য ওয়েট করছিলে বুঝি? অঙ্কিতা শুকুচকে ফেলো তীক্ষ্ণ দৃষ্টিতে সায়রের দিকে তাকিয়ে ছাছাড়ো গলায় বললা, আপনি কোন খ্যাতের মোনা যে আপনার জন্য ওয়েট করতে যাব? ওর ঠোঁট টিপে মিটিমিটি হাসলো। অঙ্কিতার কথা সায়র কিছুটা অপমানিত বোধ করল। পরমুহূর্তে দুষ্টু হাসল। আগের তুলনায় উচ্চস্বরে চিৎকার করে উঠছে, ওহো জানতুস, তোমাকে তো বাড়ি থেকে রিসিভ করার কথা ছিল। একদম ভুলে গেছি সুইটি। রাগ করে না সোনা। সায়রের বিদ্রুপ করে বলা কথা অঙ্কিতার মেজাজ খারাপ হলো। আশেপাশের মানুষ ওর দিকে কিভাবে চেয়ে রয়েছে। অঙ্কিতা কঞ্চ খাদে নামিয়ে চিবিয়ে চিবিয়ে বলা, চুপচাপ নিজ গন্তব্যে প্রস্থান করুন। পাবলিক প্লেসে দাঁড়িয়ে বদমাশগিরি করবেন না। আপনার কোনো অসুবিধা না হলেও মেয়ে হিসেবে আমার অনেক সমস্যা হবে। প্লিজ চলে যান। সায়রের কোনো হেলদোল নেই, মাথা চলকে বলা, ঠিক আছে, আর কিছু বলবো না, চুপচাপ গাড়িতে ওঠো। অঙ্কিতা চকিতে তাকালো, ভ্রু কুঞ্চিত করে শুট হয়। কারণ সায়র পাবলিশিং ভঙ্গিতে উত্তর দিল, একই ভার্সিটিতে যাচ্ছি। আমি তোমার সিনিয়র। জুনিয়রের প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে। আমি তোমাকে পৌঁছে দেব। আমার কথা না শুনলে জোরে জোরে আরো উল্টোপাল্টা কথা বলবো। অঙ্কিতার মুখ বিকৃতি করে সায়রকে মনে মনে গালি দিল। দাঁত কিরমির করে কাছে আসলো সায়রের নিষ্পাপ মুখশ্রী বাণী অসহায় সায়র নিষ্পাপ মুখশ্রী বাণী অসহায় মুখভঙ্গিতে অরুর পানে তাকায়। অরু সায়রের চোখের ভাষা বুঝতে পেরে কিঞ্চিত মুচকে হাসল। চোখ খোঁচা মেরে গাড়ি হতে নামতে নামতে শুধু বলল, ভালো হন। অরু নেমে গাড়ির পেছনের সিটে গিয়ে বসল। অঙ্কিতাকে বসতে হলো সায়রের পাশে। মা মুখ ঘুরিয়ে সে বাইরের দিকে চেয়ে আছে। অঙ্কিতা পাশে বসে সায়রের মন বাকবাকুম করতে লাগলো। গাড়ির স্পিড অনেক লো করে 15 মিনিটের রাস্তা 40 মিনিটে পৌঁছেছে। অথচ অরু দেরি দেখে দুষ্টু সায়র হাউ হুতাশ করে মরছে। জহি চুপচাপ খাটে বসে সিগারেট ফুঁকছেন, বিষাক্ত ধোয়া ওড়াচ্ছেন অবলীলায়। তার মুখ পরে গভীর ক্লান্তির চাপ, চোখ মুখে লেপটে রয়েছে একর বিষণ্ণতা। এদিকে ব্যবসার লস, ঋণ পরিশোধের চাপ, অন্যদিকে বাড়ির আর্থিক টানাপোড়েন, সব মিলিয়ে যেন তিনি এক দমবন্ধ পরিস্থিতির মধ্যে পড়ে আছে। স্ত্রী শাহানার খাটের একপাশে বসে আছে নিশ্চুপ হয়ে। স্বামীকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। তার মুখে বিরক্তির অভিব্যক্তি। এই বিরক্তির গোমজ পরিস্থিতি সবটা জুড়ে রয়েছে ওর নীরবতা ভেঙে শাহানা তীক্ষ্ণ কঞ্চে বলে উঠলেন, আমি আগেই বলেছিলাম ওই মেয়ের ওপর ভরসা করো না। কাল নাগিনী মেয়ে একটা, স্বার্থপরের মতো নিজের কথা ভাবলো আর চাচির কথা একটুও ভাবলো না। এতদিন পেলে পুষে কালচাপ লালন পালন করেছিলাম, আমাদের কোনো লাভ হলো না। উল্টো অপয়া মেয়েটা বড়লোক বাড়ির বউ হয়ে রাজরানী হয়ে গেল। বলি তোমার বুদ্ধি কি হাঁটুতে থাকে? বিয়ে দিয়েছো ভালো কথা, হ্যাভেন তালুকদার এর মতো ভদ্রলোক সুদর্শন পুরুষ এত ক্ষমতাশালী মানুষ দেখে বিয়ে দেওয়ার কী দরকার ছিল? কোনো মধ্যবয়স্ক লোকের সাথে যার টাকা পয়সা আছে, অরুর কথায় আমাদের টাকা দিতে অস্বীকার করতো না, এমন একজনের সাথে অলক্ষী মেয়ের বিয়ে দিতে? শাহানার ছাঁচালো কথা স্পষ্ট বিদ্রুপের চাপ, হিংসাত্মক চোখে রাগের বহিঃপ্রকাশ। জয়ের সিগারেটের শেষ টান নাক মুখ ভর্তি ধোয়া ছাড়লেন। দীর্ঘ কণ্ঠে হা হুতাশ করে বললেন,
বুঝতে পারিনি মেয়েটা তার মায়ের মতন এক নাম্বার পোল্টিবাজ হবে। তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে এমন কিছু করেছি? মধ্যবয়স্ক পাত্র হলে জামশেদ রাজি হতো না। তাছাড়া হ্যাভেনের সাথে অরুর বিয়ে জামশেদ ঠিক করেছিল। আমি শুধু সম্পর্কের দোহাই দিয়ে টাকা উসুল করতে চেয়েছিলাম। হ্যাভেনের টাকা আসলে সব সমস্যার সমাধান হয়ে যেত। অরু যে এতটা ধুরন্ধর পণ্ডিত হয়ে ধরা দিবে কোনো কালে আন্দাজ করতে পারিনি। শাহানা নাক ছিটকান কটাক্ষ করে বলেন, ধূর্ত মেয়ে নয়, হাড়ে হাড়ে বজ্জাত। তুমি কি এখনো বুঝতে পারছো না সে কতটা চালাক আর লোভী? সব সময় নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ঘুরে বেড়ায়, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। এই মেয়ে টাকা চিনে টাকা। সে জানতো কিভাবে টাকা হাতছাড়া করতে হবে, সেজন্য হ্যাভেনকে বলে টাকাগুলো নিজের করে নিয়েছে। এটা ঠিক, পরিস্থিতিটা আমাদের পক্ষে যায়নি। জামশেদের সঙ্গে আরেকবার কথা বলা দরকার, দেখি কোনো সুরাহা মেলে কিনা। তোমার এই অন্ধবিশ্বাস একদিন আমাদের পুরোপুরি ডুবিয়ে দিবে। তোমার ভাইও স্বার্থপর লোভী মানুষ। মেয়েকে বড়লোক ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে নিজের চিকিৎসা থেকে শুরু করে ভরণ পোষণ সব কিছুর জন্য টাকা হাতিয়ে নিচ্ছে মেয়ের জামাইয়ের থেকে। আমরা কতদিন ধরে লোনের চাপ সামলে চলছি। জামশেদ কি পারতো না হ্যাভেনকে বলে কিছু একটা ব্যবস্থা করতে? হ্যাভেনের কাছ থেকে এই টাকাগুলো আমাদের শেষ আশা ছিল, কিন্তু এখন কিছুই করার থাকলো না। জহির একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, চোখে অপরাধবোধের ছায়া। স্ত্রীর কথা মাঝে মাঝে পদভ্রষ্ট হয়ে যান, নয়তো তিনি অরু জামশেদকে হিংসে করেন না, ভালোবাসেন। শান্ত হও, পেছনের কথা ভেবে আর কি লাভ? প্রাপ্তবয়স্ক অরুকে এক বাচ্চার বাবার সাথে বিয়ে দেওয়া হয়েছে। মেয়েটার পক্ষে কি এসব মেনে নেওয়া সহজ হচ্ছে? আমাদের সানাইকে কি পারতে এক বাচ্চার বাবার সাথে বিয়ে দিতে? শাহানা এবার সত্যি রেগে গেলেন, ঝাঁজ নিয়ে চড়ক গলে বলেন, আমার মেয়ের সাথে ওই অরুর তুলনা করছো তুমি? আমাদের মেয়ে আর তোমার ভাইয়ের মেয়ে কি এক হলো? জয় কোনো জবাব দিলেন না। ঘরে চলছে নিস্তব্ধতা। শাহানা চেয়েছিলেন একটা হিংসাত্মক শক্তিশালী প্রতিক্রিয়া, কিন্তু জহির থেকে আশাজনক উত্তর পেলেন না। দুপুর গড়িয়ে বিকেল হতে চলো। অফিসে প্রচুর কাজের চাপ, ক্লায়েন্টের কাজে সম্পর্কে অবগত করানো, সব মিলিয়ে মাথার ভেতর এক যেন ঝড় বয়ে যাচ্ছে। তার উপর এরকম একটা খবর, হ্যাভেন অফিসের গুরুত্বপূর্ণ মিটিং রেখে হন্তদন্ত হয়ে বাড়িতে ছুটে এসেছে। তার মুখমণ্ডল জুড়ে অস্থিরতার চাপ। গাড়ি থেকে নেমে দ্রুতগতিতে উদ্বিগ্ন সমেত হাঁটা শুরু করল। অনাকাঙ্ক্ষিত ভয় বক্ষস্থল ধরাধর করছে। কলিং বেল টিপতে রুবিনা দরজা খুলে দিলেন। জ্বরের বেগে বেডরুমের দিকে ছুটল। দরজার সামনে দাঁড়াতে ভেতর থেকে অরুর মৃদু আর্তনাদ ভেসে এলো। হ্যাভেনের বুক থপ করে উঠছে, চোখে তাৎক্ষণিক শঙ্কা আর উত্তেজনা ভর করলো। জোরে জোরে শ্বাস টানছে, বলিষ্ঠ শরীরটা ঘেমে জুবুধু অবস্থা। গলার টাই খুলতে খুলতে রুমে প্রবেশ করলো। ভেতরে গিয়ে দেখলো অরু বিছানায় শটান হয়ে শুয়ে রয়েছে। পাশে ফ্যামিলি ডাক্তার বসে আছেন। সায়রা অরুর মাথার কাছে বসে। হ্যাভেনকে দেখে ডাক্তার উঠে দাঁড়ালেন। হ্যাভেন গায়ের কোট খুলে ডিভানে ছুরিয়ে মারল। ব্যস্ত কদমে অরুর পাশে ধপ করে বসে পড়ল। নিগুড় চাহনিতে অরুর পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে চলেছে হ্যাভেনের আহত নেত্রতায়। অরুর এক হাতের কোণে ছিলে গিয়েছে, পায়ের গোড়ালিতে আশ্রে ন্যায় দাগ কাচা, কপালে ছোট্ট একটা ব্যান্ডেজ। আপেলের মতো থুতনিতে নরম চামড়ার কিঞ্চিত উঠে থেতলে গিয়েছে, সেখানে ব্যথানাশক মলম লাগানো। অরু একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, অরু পাখি, কিভাবে হয়েছে এসব? কোথায় কষ্ট হচ্ছে? কতটা লেগেছে? চোখ খুলে ঘাড় ফিরে চাইল। শরীর ভীষণ দুর্বল লাগছে। হ্যাভেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সকালের পরিপাটি করা চুল এলোমেলো হয়ে অল্প সংখ্যক চুল কপালের ঘামের সাথে লেপটে রয়েছে। মুখমণ্ডল জুড়ে অস্থিরতা, ফর্সা মুখশ্রে কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ঘন ঘন শ্বাস টানছে, সেই তপ্ত নিঃশ্বাস অরুর চোখে মুখে আশ্রে পড়ছে। গোছানো হ্যাভেন অল্প সময় অগোছালো হয়ে মুখের একই বিহাল দশা করেছে। এত চিন্তা উদ্বেগ সবেতে মিশে রয়েছে অরুর ক্লান্তি মাখা নয়ন মিলে খুঁটি খুঁটে অপছন্দের অসহ্যকর লোকটার মুখবিরল পর্যবেক্ষণ করলো। ক্লাস শেষে অরু ভার্সিটির গেটের কাছে দাঁড়িয়েছিল গাড়ির আশায়।
সায়র বলেছে গেটের কাছে অপেক্ষা করতে। সে রাস্তায় আছে। অরুর স্বাভাবিকভাবে একটু হেঁটে মেইন রোডে দাঁড়ায়। তখনই একটা রিক্সা গাড়ি এসে অরুকে ধাক্কা মারে। রিক্সা চালক ইচ্ছে করে মারেনি। বয়স্ক মানুষ, সূর্যের রশ্মি চোখে লাগায়, খেয়াল করেনি। ধাক্কা খেয়ে অরু ছিটকে পিছালা রাস্তায় পড়ে যায়। মুহূর্তেই ব্যথায় কুকড়ে উঠে এসে পা ধরে সেখানে বসে পড়ে। মৃদু আওয়াজে ফুপিয়ে কেঁদে উঠে। বোধহয় মুচকে গিয়েছে, কপালের চামড়া কেটেছে অল্প, হাতে শরীরে বিভিন্ন জায়গায় টুকটাক ব্যথা পেয়েছে। রিক্সা চালক ক্ষমা চেয়েছে অরুর কাছে। সায়র এসে অরুকে নিয়ে বাড়ি চলে আসে। যেহেতু সিরিয়াস কোনো ক্ষতি হয়নি, তাই আসার সময় পারিবারিক ডাক্তারকে কল করেছে। এই খবর হ্যাভেনকে ফোন করে সায়র জানিয়েছে। তখন মিটিংয়ে ছিল হ্যাভেন। সায়রের নাম্বার দেখলে কখনো রিসিভ করতো না। ফোন করা হয়েছে অরুর নাম্বার থেকে। অরুর কল দেখে ছটফট রিসিভ করে জানতে পারে হৃদয় আঘাত পাওয়ার মতো খবর। কিসের মিটিং, কিসের কি তৎক্ষণাৎ দিন দুনিয়া ভুলে বাড়ির পথে রওনা হয়। হ্যাভেন ব্যাকুল হয়ে অরুর ব্যান্ডেজ করা কপালে হাত ছোঁয়। অরু সহসা ব্যথিত শব্দ তুলে হ্যাভেন ঘাবড়ে হাত ছড়িয়ে নিল। শাহরের দিকে রাগান্বিত চোখে চিৎকার করে বললাম, শখের মতো দাঁড়িয়েছিস কেন? শুধু একজন ডক্টর ডেকেছিস কোন রকেলে? একজন ডক্টর দিয়ে কি হবে? আরও ডক্টর ডাক। ওকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। জলদি সুস্থ না হলে রাতে শরীর গরম করবে কি করে? এমনিতে আমার নিউমোনিয়ার প্রবলেম হয়েছে।